হাদির যে কিলার সে এখন বাংলাদেশে আছে না পালায়া চলে গেছে, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠছে। আমাদের পুলিশ ভাইরা বলতেছে না, ওনাদের পাসপোর্ট নাম্বার পাওয়া গেছে, আছে মনে হয় বাংলাদেশে আছে, পালায়া গেছে বা চইলা গেছে, মানে লিগেল পথে চইলা গেছে, এটা এরকম কোনো প্রমাণ নাই। কিন্তু ভুল পথে গেছে যে এরকম কোনো প্রমাণ আছে কি না, এরকম প্রশ্নের মুখোমুখি যখন হয়েছে পুলিশ ভাইরা, তখন বলছে যে না, আমরা সেই তথ্য বাইর করার চেষ্টা করতেছি, কারণ যারা ওই বর্ডার দিয়া পার কইরা দেয় তাদের মধ্যে থেকে দুজনকে আমরা গ্রেফতার করছি। আসলে দেখেন, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগেই টের পাচ্ছিলাম। কিভাবে দেখেন, এখানে একজন বিখ্যাত সাংবাদিক আছে, উনি আল জাজিরার সাথে সম্পর্ক ছিল ওনার এক সময়, এখন আছে কিনা আমি জানি না। ওনাকে আমি প্রথম চিনছি ওই যে আরব খানের সাথে একটা বিবাদ হয়েছে, ওনার ঝগড়ার বিবাদ, তখন উনি খুব ক্ষেপে গেছিলেন, উনি খুব গালি দিছিলেন, ওই থেকে আমি চিনি, বুঝতে পারছি যে রাগী মানুষ। যাই হোক, তবে ওনাকে আমি ফলো করি, গত 5-6 দিন যাবৎ ফলো করতে যাই, আমি দেখলাম উনি কিছুক্ষণ পর পরই স্ট্যাটাস দিচ্ছে এবং এমন একটা সুন্দর দৃশ্য তুলে ধরতেছে আমাদের চোখে, যে এই যে কিলার, দুজন কিলার কিভাবে গুলি করলো, কোন পথ দিয়ে গেল এবং রাত্রি কোথায় যাপন করলো, এবং ওদেরকে কারা কারা বর্ডার পার কইরা দিল, বর্ডার পার কইরা দেওয়ার পর গুয়াহাটিতে কোন বাড়িতে থাকে, এরকম সব কিছুই উনি জানে। খণ্ড খণ্ডভাবে ওনার এই দৃশ্যগুলো যদি জোড়া দেই, ভাই একটা থ্রিলার ছবি হয়ে যাবে তো। কিন্তু উনি যে এত কিছু জানে, এটার জন্য ওনাকে তো ধন্যবাদ দিতে হয়, তাই না? কিন্তু ধন্যবাদ আমি দিতে পারতেছি না এই জন্য যে উনি এত কিছু জানার পরও বাংলাদেশের গোয়েন্দার সঙ্গে কেন যোগাযোগ করতেছে না। উনি তো দেখতে পাচ্ছে, মনে হইতেছে কি জানেন, ওনার কাছে একটা আলাউদ্দিনের চেরাগ আছে, ওইটা ঘষা মারতেছে, আর দৈত্য সামনে আইসা বইলা দিতেছে যে হাদিকে কারা গুলি করছে, তারা কোন দিকে যাইতেছে, কোথায় কাপড় বদলাইতেছে, কোথায় কি খাইতেছে, বাইক থেকে নাইমা কোন গাড়িতে উঠতেছে, কারা পার কইরা দিতেছে, সবই তো উনি বলতেছে। তাহলে উনি আমাদের গোয়েন্দা বিভাগকে জানায় না কেন, পুলিশকে জানায় না কেন? উনি তো নিশ্চয়ই আগে খবর পাচ্ছে সব কিছু। এর আগেও কিন্তু বলছে ভারত থেকে শুটার, মানে গুলি করা মাইরা ফেলা যারা আর কি, মানে এক গুলিতে একটা মানুষ মারতে পারে, তাদেরকে শুটার বলা হয়। তেমন শুটার, অনেক শুটার বাংলাদেশে ইন করছে, এরকম তথ্য কিন্তু উনি দেয়। এই যে অ্যাডভান্স বলতে পারে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ওনার দৈত্য ওনাকে বইলা দেয়, কিন্তু ওনার দৈত্য যে ওনাকে বলে, উনি সঙ্গে সঙ্গে কেন পুলিশ বিভাগকে জানায় না? এই যে ওরা চলে যাচ্ছে ময়মনসিংহের ওই পথে ওই গাড়িতে, তাহলে তো ওই লোকাল পুলিশ যায় ধরতে পারে ভাই, ওনাদেরকে না জানায় আমাদেরকে জানায়। যাই হোক, আমি বুঝি না এটা কোন রহস্য, তবে আমার কেন জানি মনে হয়, হ্যাঁ, আমি ওই কমেন্ট বক্সে গেছিলাম, কমেন্ট পড়া আমার মাথার মধ্যে যেটা আসলো, যে অডিয়েন্সকে উনি বুঝাইতে চাচ্ছে যেটা, অডিয়েন্স সেটা বুঝতেছে না, মানে দর্শক সেটা বুঝতেছে না। উনি যে গল্পটা খাওয়াইতে চাইতেছে, ওনারা ওই গল্পটা খাইতেছে না। 80% ভক্ত ওনার ভক্তরাই তো ওনাকে ফলো করে, ওনার ভক্তরা মনে করে উনি মাইন্ড ডাইভার্ট করে দিতেছে। কিলার নিশ্চয়ই দেশে আছে, নিশ্চয়ই আসে ভাই, কারণ এখনো তো অফিসিয়ালি ঘোষণা হয় নাই। তবে এর মধ্যে একটা কথা আছে, যুক্তি আছে আবার। এদিক দিয়ে ভাবতে গেলে জুলকারনাইন সাহেবকে ধন্যবাদটা আবার দিতে হয়, যেটা একটু আগে দিতে চাইছিলাম না, ওইটা এখন দিলাম। কারণ দেখেন, বাংলাদেশ সরকার তো ভারতের দূতাবাসকে ডাইকা পাঠাইছে, ওনাদের সঙ্গে আলাপ করছে। কি আলাপ? এখানে কি চা খাওয়ার দাওয়াত দিছে, নাকি ওই যে নির্বাচন কেমনে কেমনে করুম সেগুলোর আলাপ হয়েছে? নিশ্চয়ই না। কারণ এই যে বর্তমানে যে ঘটনাটা ঘটে গেল, সেই ঘটনা নিয়েই তো আলোচনা করবে। যে ঘটনাটা এই যে জুলকারনাইন সাহেব যেভাবে সাজাইছে, এই সাজানো গল্পটাই তো তুলে ধরবে, তাই না? আর এর আগের থেকে আমরা দেখে আসতেছি কি, গত 1.5 বছর যাবৎ আমাদের দেশটা এত অস্থির কেন? কারণ কি ভাই? কারণ দিল্লিতে বসবাস কইরা একটি মানুষ যেভাবে আমাদেরকে হুমকি ধামকি দিতেছে, ভাই ব্রাদার, কিছু মনে করেন না, আপনারা এই দেশেরই মানুষ, যে দলই করেন না কেন, একটা জিনিস চিন্তা করেন, উনি ন্যায় করছে, অন্যায় করছে, যা কিছু করছে, এটা কিন্তু আইনের কাছে, আইন রায় দিয়ে দিছে। তারপরে ওনাকে থামতে দেখছেন? আচ্ছা, উনি যদি এরকম কিছু বলতো যে আমি আইনের মোকাবেলা করব, সব মিথ্যা, আমি আন্তর্জাতিকভাবে এটা মোকাবেলা করব, তাহলে কিন্তু দেখেন আপনারা নিশ্চয়ই বুকে সাহস নিয়ে বলতে পারতেন যে হ্যাঁ, এটা ন্যায্য কথা। কিন্তু উনি যখন বলে যে এই মাইরা দেখা, একটা ছেলে বলতেছিল না যে আমরা কিন্তু প্রতিশোধ নেবো, আমরা কিন্তু 2-4টারে ফালায় দেবো, কথা কম। কে বলতেছে? শেখ হাসিনা। ওই নেত্রী যদি বলে, একজন নেত্রী যদি বলে কথা কম, আগে মাইরা দেখা, তারপরেই তো এই ঘটনাটা। আরো এর আগের কথাগুলা ওনার জোড়া দেন, উনি আসলে কাউকেই ছাড়বে না ভাই। আমাকে, আপনাকে, যারা এই মিডিয়াতে জড়িত আছেন, যারা ওনার বিপক্ষে কথা বলছে, আর হাসনাত আব্দুল্লাহরা, জুলাই গণের অভ্যুত্থানের যারা, এরা তো মরবেই, এদেরকে তো মারবেই, এদের নাতি পুতিকে মাইরা ফালাইবো, যে যেখানে থাকবে। উনি আসলে না হইলো ভাই 10 লক্ষ লোক মাইরা ফালাইবো তো, কারণ ওনার ভিতরে যে প্রতিহিংসা, যে রাগ, যে ক্ষোভ,
জঙ্গি বাহিনী এই দেশে পুরা দেশটাকে জঙ্গি গ্রাস করে ফেলাইছে। এই যে বিশ্বের কাছে এগুলো প্রচার কইরা বাংলাদেশকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে। খালি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছিল বইলা ভাই এখনো আমরা টিকে আছি। ডক্টর ইউনূস স্যার ভালো করলো না মন্দ করলো এগুলোর বিচার পরে হবে, নিশ্চয়ই একদিন হবে, কিন্তু সামনে যদি নির্বাচনটা হয়ে যায়, তাড়াতাড়ি নির্বাচনটা দরকার। কিন্তু নির্বাচন যে হবে, দেখেন এর মধ্যে একটা ঘটনা ঘটছে। এই যে আনিস আলমগীর সাহেব নাকি গ্রেফতার, ওনাকে নিয়ে গেছে কোর্টে হাজির করবে, জানি না কি কারণে ওনাকে ধরা হয়েছে। অনেকেই বলার চেষ্টা করতেছে, এর আগে আমিও বলছি যে উনি এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চায়, এমন একটা বয়ান দিতে চায় যে বয়ানের কারণে মনে হয় এই জুলাই আগস্টের কিছুই ঘটে নাই, এটা একটা মারামারি ধাক্কাধাক্কি হয়েছে, কয়েকটা মানুষ মারা গেছে, এরকম একটা কিছু বুঝাইতে চাইছে উনি। এটা যে একটা বিপ্লব উনি তো মাইনাই নেয় না। তারপরে উনি বর্তমানে যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হইতে যাচ্ছে এটা উনি মাইনা নিতে পারতেছে না। এই কারণে কি ওনাকে ডাইকা নিছে? না, আমি এটা বিশ্বাস করি না। বাক স্বাধীনতা হরণ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ওনার সরকারের কেউ, এটা আমি বিশ্বাস করতে চাই না। এর সাথে আবার শাওনও জড়িত আছে, আরো দুজন আছে, ওই দুজনের নাম জানি না। শাওনকে চিনছেন আপনারা? আসিফ নজরুল সাহেবের শাশুড়ি আম্মা, উনি হলো শাওন, পুরা নামটা ভুলে গেছি। যাই হোক, এই শাওনকেও বোধহয় ডাকবে। আমার যদ্দূর মনে হয়, এটা আমার আন্দাজের কথা, কারো কণ্ঠরোধ করার জন্য ওনাকে নিয়ে যায় নাই। আমার যদ্দূর মনে হয় ওই যে আলো আসবেই, মনে আছে আপনাদের 5ই আগস্টের পরে আলো আসবে একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে অনেক জড়িত ছিল। আমার মনে হয় ওরকম কোনো একটা গ্রুপ ট্রুপের সঙ্গে জড়িত থাকতে পারে, যার জন্য ওনাকে জিজ্ঞাসাবাদ করছে। এমনও শোনা গেছে যে উনি সৎ উত্তর দিতে পারে নাই। সৎ উত্তর দিলে তো ভাই ছাইড়াই দিত, নাহলে কোর্টে হাজির করলো কেন? যাই হোক, বিচারের আদালতে কি রায় হবে আমি জানি না। আজকেই সেই বিচারের ডাক দিছে, আজকেই ওনাকে হাজির করা হবে। তবে যারা আপনারা প্রচার করতেছেন যে বাক স্বাধীনতা রোধ করার জন্য, না, বাক স্বাধীনতা রোধ করার জন্য হলে তো ভাই অনেককে নিয়ে যাইতো। একটা গ্রুপইতে আছে, এই একটা গ্রুপ ভাই ধইরা নিতে পারেন একই গোডাউনের প্রোডাক্ট। হ্যাঁ, একই গোডাউনের প্রোডাক্ট। কেন একই গোডাউনের প্রোডাক্ট বললাম ভাই? কারণ কি জানেন? দেখেন জুলাই গণ অভ্যুত্থানে যা কিছু হয়েছে এটার তো একটা রিয়াকশন আছে, তাই না? আপনি 1500 মা বোনের বুক খালি করে ফেলাবেন, আপনি হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিবেন, আপনি স্বাধীনতার নাম বিক্রি কইরা বিডিআর এর মধ্যে যে ট্র্যাজেডি করছেন, 57 জন অফিসার শহীদ হয়ে গেল, কত বিডিআর যে আহত হয়েছে, আরো কত বিডিআরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এগুলার হিসাব আমরা কেউ রাখি না। আবার দেখেন এই যে শাপলা চত্বরে মাদ্রাসা ছোট ছোট ছেলেরা আসছিল ভাই, এদের বয়স আর কত? মতিঝিলের মতো একটা জায়গা, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আকাশ দেখা যায় না, লম্বা লম্বা বিল্ডিং, আকাশচুম্বী বিল্ডিং, আর ওর মধ্যে রাত্রের বেলায় সব লাইট অফ কইরা এই যে ঝাঁপায়া পড়লো হানাদার বাহিনী, হায় রে, চিৎকার চিৎকার, সমস্ত চ্যানেলগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, কেউ কোনো কিছু দেখতে পাইনি আমরা। তারপর দিন আমরা শুনছি অনেক ভিডিও ফুটেজ বাইরেছে, রক্ত ধুইতাছে, লাশ গায়েব করতেছে। এইটা কি স্বাধীন বাংলাদেশের কাজ? এই স্বাধীন বাংলাদেশ চাইছিলেন আপনারা 71-এ? যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো কণ্ঠরোধ করার জন্য বাংলাদেশ সরকার, বর্তমান ইউনূস সরকার কাউকে এভাবে ধইরা নিয়ে যাবে বা আদালতে তুলবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, কারণটা আমরা জানুম। যাই হোক, ভিডিওটা শেষ করতে হবে, সূর্য ডুবে যাচ্ছে। ভিডিওটা শেষ করার আগে আবার আখতারুজ্জামান সাহেবকে নিয়ে একটু কথা বলতে চাই। এই আখতারুজ্জামান সাহেবকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে। একটা ছেলে আছে না, আমি জানি না এদেরকে কেন নিবন্ধন দেওয়া হয়। এই ধরনের মানুষকে যদি নিবন্ধন দেন তাহলে কোনো ইজ্জত থাকে? সবগুলা দল যদি একসাথে দাঁড়ায় আর এই লোকটা যদি দাঁড়ায়, মানাবে না। সবাইকে কেন নিবন্ধন দিবেন? এই নিবন্ধনটা ক্যান্সেল করেন ভাই। এই যা তা ইচ্ছা বইলা যাইতেছে। এ বলতেছে যে অচল মাল, আখতারুজ্জামান সাহেব নাকি একটা অচল মাল জামাতে ইসলাম নিয়ে নিছে। অচল মালকে জামাতে ইসলামের কাছে রপ্তানি করা হয়েছে। কাকে অচল মাল বলতেছে? একজন বীর মুক্তিযোদ্ধা, অরিজিনাল মুক্তিযোদ্ধা, আর্মি ছিল, মেজর ছিল উনি, উনাকে বলতেছে, একজন খাঁটি মুক্তিযোদ্ধাকে বলতেছে অচল মাল। তার মানে আপনারা বুঝতে পারতেছেন উনি কাকে ডুবাচ্ছে? উনি যে দলের হয়ে এই কথাটা বলতেছে না, ওই দলকেই ডুবাচ্ছে। কারণ যত কিছুই হোক না কেন উনি দল বদল করতে পারে। ক্রিকেট প্লেয়ার যদি দল বদল করতে পারে, ফুটবল প্লেয়ার যদি দল বদল করতে পারে, রাজনীতিবিদ কেন দল বদল করতে পারবে না? আর আপনারা দল বদল করার প্রশ্নটা শুধু বাহির থেকে না, জামাতে ইসলামের থেকে প্রশ্ন তুলছেন। অনেকে দেখলাম খুশি না আখতারুজ্জামানকে কেন নামা হইলো। উনি তো জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে না, উনি তো আগে রাজাকার বলছে আমাদেরকে। কারণ কি উনাকে কেন নেওয়া হবে? আপনারা যারা এই ধরনের কথা বলতেছেন তাদের জানা উচিত ডাক্তার শফিকুর রহমান স্যার, জামাতে আমির, ওনারা কই থেকে আসছে? ওনারা ছাত্রলীগ। কোন ছাত্রলীগ? জাসদ ছাত্রলীগ থেকে আসছে। এবার মাথায় রাখেন, কথা বলার আগে শুধু মাথায় রাখতে হবে,
যে কার কি অতীত, ওনাদেরকে কেন নিছিলেন, ওনারা কেন আসছিল? আপনারা জামাত ইসলাম কি খালি ওই হুজুরদেরকে খুঁজে বেড়াইবেন যার দাড়ি আছে, টুপি আছে, কে 5 ওয়াক্ত নামাজ পড়তে আছে, ওই মানুষটা কি খুঁজে বেড়াবেন? মানুষকে পথ দেখাবেন না? যে মানুষটা পথ হারাইছে সেই মানুষটাকে বুকে টাইনা নিবেন না? ওই মানুষটা নিয়ে সমালোচনা করেন। যদি সমালোচনা করতে হয় ওই যে ডাক্তার শফিকুর রহমান স্যারের নিয়ে সমালোচনা করেন, অধ্যাপক গোলাম পারওয়ার স্যারকে নিয়ে সমালোচনা করেন। ওনারাও তো ভাই জাসদ ছাত্রলীগ থেকে আসা। ভাই মানুষ আসতেই পারে, ভুল পথের মানুষকে সঠিক পথে আনাই তো ইসলামের একমাত্র কাজ। এর বাইরে কোনো কাজ আছে? আপনারা কেন বুঝেন না? ওই যে অনেকে বলে ইসলামের মধ্যে আবার হিন্দু কেন আসবে? আরে ভাই, হিন্দু আসবে না কেন, খ্রিস্টান আসবে না কেন, পৃথিবীর সব ধর্মের মানুষই তো আসবে। ওনাদের নিজস্ব একটা সংবিধান আছে, হ্যাঁ, প্রত্যেকটা দলের নিজস্ব একটা সংবিধান থাকে। দেশের যেমন সংবিধান থাকে ঠিক তেমনি একটা সংবিধান ওনাদেরও আছে। ওইটা ভাই এই অনলাইনে পাওয়া যায়, গুগলে সার্চ দিয়ে দেখে নেন, ওইখানে কি কি লেখা আছে সব ক্লিয়ার হয়ে যাবেন। আগে এরা কথা বলে তো লাভ নাই। বর্তমান হয়েছে কি জানেন, এটা ডিসেম্বর মাস, তো এই ডিসেম্বর মাসের একটাই কাজ ছিল, এই ডিসেম্বর মাসেই তো সবচেয়ে বেশি বেচা কিনা, ভিউর ব্যবসা। কেন? ওই যে 71-এর রাজাকার, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ভাষণ, ওই 71ই আমরা আটকে গেছি। ওই 71-এর ব্যবসাটা এখন তো চালায় নিয়ে যাইতে হবে। আর এই চালায় নিয়ে যাইবার জন্য দেখবেন এই যে চ্যানেলগুলোতে সবাইকে ডাইকা ডাইকা ওই রাজাকারের কথা জিজ্ঞাসা করে, ওই পাকিস্তান পন্থী নাকি আপনি, বা ভারতপন্থী নাকি, ওই ধরনেরই প্রশ্ন করে। কিন্তু এরকম কোন দৃশ্য দেখছেন যে ভাই একজন মুক্তিযোদ্ধা যার বয়স হয়ে গেছে, কেউ তাকে চিনে না, তাকে আইনা একটু কথা বলতে, সবাই সঙ্গে পরিচয় করায় দিতে কেন দেয় না? ভিউ হবে না, অচেনা মুখ, উল্টা পাল্টা মানুষ লাগবে। তো ওই যে কইলাম না একটু আগে, বিভিন্ন চ্যানেলের মধ্যে ইন্টারভিউতে নিয়ে আসে, কারণ কন্টেন্ট হিট করাইতে হবে। এইটাই চলতেছে। আর এইটার নামই 71-এর ব্যবসা। এই ব্যবসাটা বন্ধ কইরা সত্যিকারের যদি দেশপ্রেম থাকে, দেশকে ভালোবাসেন, ওই পিছনের অতীতের এইসব নোংরামি না ঘাইটা, নোংরামি ঘাটতে যাবেন। সবাই ভিতরেই ভাই একটা কইরা ডাস্টবিন আছে, প্রত্যেকটা দলের পিছনে বিশাল বিশাল ডাস্টবিন আছে। আর ওই ডাস্টবিনের ঢাকনা যখন খুলবেন খালি গন্ধ আর গন্ধ। আর ওই গন্ধ দিয়ে কি দেশের কোনো উপকার আসবে? নাক বন্ধ করে মানুষ খালি থুতু ফেলবে। বরঞ্চ আসেন বুকে বুক মিলাইয়া দেশটাকে কিভাবে গড়া যায়, আগামী নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করা যায়, আপনারা যদি সব এক হয়ে যান ভাই, ওই দিল্লির শক্তি কোনো কিচ্ছু করতে পারবে না, কোনো কিচ্ছু করতে পারবে না। 5ই আগস্টে কিছু করতে পারছিল, কেন পারে নাই? আপনারা সবাই এক হয়ে গেছিলেন। ঠিক আরেকবার এখন এই দেশটাকে ভালোবাসা। রাজনীতিবিদরাও ভাই হেলে পড়লো না, ওদের ব্রেন কাজ করে, ওদেরকে দরকার এই রাজনীতিতে। জওয়ানদেরকেও দরকার, বয়স্কদের দরকার। যেমন মেজর আখতারুজ্জামান সাহেব, ওনার বয়স হয়েছে, অনেকদিন যাবৎ রাজনীতি করে, 2 বার সংসদে গেছে, এমপি হয়েছিল 2 বার, এবং 5 বার বহিষ্কার হয়েছে বিএনপি থেকে। উনি আগাগোড়াই বিএনপি প্রথম থেকেই। মেজর জিয়াউর রহমান সাহেব যখন এই দলটা করছে তখন থেকেই উনি জড়িত, তখন থেকেই উনি বিএনপি। কিন্তু বিএনপির সাথে ওনার বনিবনা হচ্ছিল না। হ্যাঁ, কথাবার্তায় বোঝা যায় উনি প্রায় সময় টক শোতে আসে, ওনার কথা থেকে ওই জ্বালাটা প্রকাশ পায়। একটা মানুষ যদি 5 বার বহিষ্কার হয় একটা দল থেকে, আর তো ইজ্জতও থাকে না দলে, তাই না? কিন্তু এই বহিষ্কারটা হচ্ছিল কেন? আসলে উনি মুখের উপরে কথা বলে, চরম সত্য কথা মুখের উপর বইলা ফেলে, যেটা অনেকে হজম করতে পারে না। একজন মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার দল 5 বার বহিষ্কার করলো, বিরাট বড় প্রশ্ন। কিন্তু এখন ওই মুক্তিযোদ্ধা কোথায়? রাজাকারদের পাশে। হ্যাঁ, যাদেরকে রাজাকার বলা হয়েছিল, যাদেরকে বলা হয়েছিল 71-এর জন্য ওদের বিচার করতে হবে, যাদেরকে বলা হয়েছিল ওরা 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে গেছে, 30 লক্ষ মানুষ এই দেশ থেকে বিদায় কইরা দিছে। আমি জানি না 30 লক্ষ মানুষ বারবার বলা হয়। এই পুরা গ্রামে ঘুইরা আমি একজন মুক্তিযোদ্ধার কবর খুঁজা পাইলাম না। এই পুরা গ্রামে ঘুইরা আমি পাইলাম না। আছে একজন বলছে 2-3টা আছে ওই সাইডে, জামু, দেখি একদিন জামু মুক্তিযোদ্ধার কবরস্থানে একটু দোয়া করতে জামু। এরকম আমি আমার নিজের গ্রাম একটা আছে বসন্তপুর গ্রাম, ওইখানেও আমি খুঁজছিলাম মুক্তিযোদ্ধার কবর, খুঁজা পাই নাই। তার মানে 30 লক্ষ লোক যে মারা গেল, তার মানে 64টা জেলায় যদি 30 লক্ষ মানুষ মারা যায়, প্রত্যেক গ্রামে তো ভাই 3-4 হাজার কবর থাকার কথা, তাই না? তার মানে হিসাবে কোথাও ভুল আছে, কোথাও ভুল শিখানো হয়েছে, ভুল ইতিহাস লেখা হয়েছে। যাই হোক, চলে আসি আখতারুজ্জামান সাহেবের কাছে।
এই যে জামাতে উনি যোগ দিলেন, কেন যোগ দিলেন এটা উনি প্রকাশ করছে। জামাতের গঠনতন্ত্র উনি পড়ছে, ওইখানে উল্লেখ করা আছে জামাতে ইসলাম 1980 সালে নতুনভাবে জন্ম নিছে। 1969 সালে বিএনপির জন্ম, তার এক বছর পর 1980 সালে জামাতে ইসলামের জন্ম, বাংলাদেশ জামাতে ইসলাম। এর আগে এর নাম ছিল পাকিস্তান জামাতে ইসলাম, ইস্ট পাকিস্তান জামাতে ইসলাম, এরকম নামে এই দলটা ছিল। কিন্তু ওই দলটা ওই নামটা বদলায়া বাংলাদেশ জামাতে ইসলাম রাখছে এবং ওনাদের গঠনতন্ত্রের মধ্যে 71-এর স্বাধীনতাকে মেনে নিছে এবং স্বাধীনতার পক্ষের যারা আছে এই দেশে তাদের প্রতি শ্রদ্ধা জানায়া, প্রত্যেকটা শহীদকে শ্রদ্ধা জানায়া ওনারা এই গঠনতন্ত্র লিখছে। যার জন্য আখতারুজ্জামান সাহেব ওই গঠনতন্ত্র পইরা দেখলো, হায় ইনাদেরকে কেন রাজাকার বলা হয়, এই দলে তো রাজাকারই নাই। এই দল গঠন করা হয়েছে 1980 সালে, আর এই দলের মধ্যে এখন যারা আছে তারা শিশু ছিল। এই যখন 71 সাল ছিল তারা শিশু ছিল, তাদেরকে কেন রাজাকার বলা হবে? উনি একটা জিনিস আবিষ্কার করতে পারছে জামাতে ইসলামের গঠনতন্ত্র বইরা, যে জামাতে ইসলাম স্বাধীনতার পক্ষে, জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায়। জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায় কাদের কাছ থেকে? যারা এই দেশটাকে গ্রাস করতে চাইছিল, অঙ্গরাজ্য বানাইতে চাইছিল, তাদের কাছ থেকে জামাতে ইসলাম স্বাধীনতাকে মুক্ত করতে চায়, স্বাধীন বাংলাদেশ দেখতে চায়। যার জন্য উনি এই দলে যোগ দিছে। এইটা নিয়ে এখন অনেক রকম কথাবার্তা হচ্ছে, কারণ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, একদম খাঁটি মুক্তিযোদ্ধা এখন বলতেছে হ্যাঁ আমি রাজাকার, কারণ রাজাকাররা বাংলাদেশকে রক্ষা করতে চায়। উনি জোর গলায় বলতেছে এবং উনি এইটাও বলছে যে আমার সাথে কেউ যদি তর্ক করতে চাও, আমার সাথে কেউ যদি ডিবেট করতে চাও, আসো, কোন চ্যানেলে বসবা, কোথায় বসবা, আমি প্রমাণ কইরা দেবো জামাতে ইসলাম স্বাধীনতার পক্ষে। পাকিস্তানের আমলের যে জামাতে ইসলাম, সেই জামাতে ইসলাম নাই তো। 1980 সালে এই জামাতে ইসলামের জন্ম। যাই হোক, এইটাই কি প্রথম এরকম ঘটনা? আরেকটা ঘটনা আছে ভাই, স্বাধীনতার পর মেজর জলিল, উনি ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শের একজন মানুষ এবং জাসদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, খাঁটি মুক্তিযোদ্ধা। উনি কিন্তু হঠাৎ কইরা এই ইসলামিক দলে যোগ দিছিল। তৎকালীন এটা নিয়ে, এই মেজর জলিলকে নিয়ে অনেক রকম কথা হয়েছে। মেজর জলিলের ওই ব্যাপারটা যেমন খুব আলোচনা হয়েছিল তখন, এখন ঠিক মেজর আখতারুজ্জামানের এই ব্যাপারটা খুবই আলোচনা হচ্ছে। আমি স্বাগতম জানাইতে চাই আখতারুজ্জামান সাহেবকে, যদিও আমি ওনাকে খুব একটা পছন্দ করতাম না। হ্যাঁ, টক শোতে কেমন জানি মনে হইতো বদমেজাজি, রাগী লোক এবং কেমন জানি উল্টাপাল্টা কথাও বলতো। কিন্তু ওইসব উল্টাপাল্টা কথা কেন আসছে ওনার মনের ভিতর থেকে? কারণ উনি মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধার দল থেকে উনি বহিষ্কার, একবার না, দুইবার না, 5 বার। মানুষের মেজাজ মর্জি ঠিক থাকে। দেখেন, ওই যে বলছি না, সুপারি গাছটা শুয়ে পড়ছে তাও ফল দিতেছে, আমিও তার সাহায্যে দাঁড়াইছি। রাজনীতিবিদরা ভাই যত প্রবীণ হবে, যত পুরনো হবে, তারাই দেশের জন্য সঠিক কাজটা করতে পারবে। যতই পুরনো হোক না কেন, ফেলে দেওয়া যাবে না। হ্যাঁ, ফেলে দেওয়া যাবে না। যেমন দেখেন, আমরা কি ফেলে দিতে পারবো একজন রিজভী সাহেবকে? উনার কি অবদান নাই? এই যে গত 16 বছর কি দেখছি, উনি দেখেন বিএনপির অফিসের সামনে চাদর নিয়ে দাঁড়ায় থাকতো, এরকম গায়ে চাদর দিয়া 10-12 জন, 20 জন, 25 জন, আর পাশে দাঁড়ায় থাকতো ডিবির লোক, ওই যে মুরগি ধরার মতো, চুরি কইরা যেমন মুরগি ধরে, হঠাৎ করে খপ কইরা ধইরা নিয়ে চলে যেত ওনার পাশ থেকে, এবং যাদেরকে ধইরা নিয়ে যাইতে চাইতো ওনারা ওনার শার্টটা আমরা আঁকড়ায় ধরতো, উনিও পইরা যাইতো। এভাবে তো ভাই রাজনীতি কইরা আসছে, প্রতিবাদ কইরা আসছে, এটা নিজের চোখে দেখা। হয়তো বা অফিসের সামনে হোক, মেন রোডে যাইতে না পারুক, কারণ কি বুঝেন, ওই টাইমটা তো ছিল ভাই জুলুমের জগৎ, মগের মূল্যক। বিরোধী দলকে দমন কইরা রাখাই ছিল তাদের একমাত্র ধর্ম। হ্যাঁ, আওয়ামী লীগের একমাত্র ধর্ম, কাউকে কথা বলতে দেব না। যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেব কাউকে কথা বলতে দেব না বইলা বাকশাল গঠন করছিল, ঠিক তেমনি আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে আর কথা বইলা লাভ নাই। আমি এখন চলে আসি, এখানে একটা বিরাট ভুল বুঝাবুঝি হয়েছে রিজভী সাহেবকে নিয়ে। রিজভী সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি, একটু প্রবীণ, বয়স হয়েছে, যাই হোক না কেন, এই সুপারি গাছের মতো এখনো ফল দিয়ে যাবে ভাই। হ্যাঁ, ফল দেওয়ার সক্ষমতা আছে ওনার মধ্যে, কিন্তু মাঝে মাঝে না
উল্টাপাল্টা হয়ে যায়। আমি অ্যাডভাইস করব আপনার পাশে ইয়াং জেনারেশন কাউকে রাখেন, যারা অন্তত বুঝতে পারবে এআই দিয়ে কোনটা বানানো আর কোনটা অরিজিনাল। এআই এর একটি ছবি নিয়ে উনি একটা মন্তব্য করছে, একটি ছবি নিয়ে না, দুইটা ছবি নিয়ে। একটা ছিল একজন পুলিশ অফিসার নাকি বলছে যে জামাত ইসলাম আর ছাত্র শিবির হাদির এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত, এরকম একটা ইঙ্গিত দিছে। আসলে ওই ফটো কার্ডটা ছিল আর টিভির নামে, কিন্তু এটা আর টিভির না, অন্য কারো। কিন্তু রিজভী সাহেব মনে করছে ওইটা অরিজিনাল, ওইটা অরিজিনাল মনে করছে। আরেকটা কি মনে করছে জানেন? চা খাইতেছে সাদেক কাইয়ুম, চা খাইতেছে কার সাথে? ওই যে দাউদ নামে একজন কিলার যাকে সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গে চা খাইতেছে। এরকম একটা ছবি, দুজনই হাসতেছে। এইটা নিয়ে উনি মন্তব্য করছে। এই মন্তব্যটা কইরা উনি এমন ফাঁসা ফাঁসছে, দেখেন ডিএমপি থেকে মানে পুলিশ প্রশাসনও ওনাকে এটা আপত্তি জানাইছে যে আপনি এই মন্তব্য ঠিক হয় নাই। আবার দেখেন সাদেক কাইয়ুম সাহেবও কিন্তু বলছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে, সরি বলতে হবে, কেন আপনি এটা বললেন। দেখেন ভাই, মনে কষ্ট তো পাওয়ারই কথা। রেজভী সাহেবের সন্তানের মতো। রেজভী সাহেব যখন বিশ্ববিদ্যালয়ে গেছিল, আপনাদের মনে আছে, সাদিক কায়েম তাকে ধৈর্য নিয়ে আসতেছিল, সাদিক কায়েম ওনাকে ধৈর্য আইনা বসাইতেছিল। একটা টাইমে ওনার পায়ের জুতা খুইলা যায়, সাদিক কায়েম আবার ওই জুতাটা পায়ে লাগাইয়া দেয় এবং নিজের চেয়ারটা ছাইরা সুন্দরভাবে বসায়া ওনার পাশে বসছে। এই যে সম্মানটা করলো, এই যে শ্রদ্ধাটা দিল আপনাকে, আপনি একটাবার ফোন কইরা যাই না নিতেন যে এই কাইয়ুম তোমার সাথে কেন এই কিলার, এটা তো জিজ্ঞাসা করা উচিত ছিল। এখন দেখেন এটা কাউন্টার দিতে যায়া আপনিও চা খাইতেছেন, রিজভী সাহেব আপনিও চা খাইতেছেন কার সাথে? ওই কিলারের সাথে। ও কিলার কিনা আমি জানি না, কিন্তু তাকে সন্দেহ করা হচ্ছে। তার সাথে আপনিও চা খাইতেছেন, মির্জা আব্বাস সাহেব চা খাইতেছে, তারেক রহমান সাহেব চা খাইতেছে। এরকম প্রচুর ছবি এআই দিয়া আপনাদেরকে কাউন্টার দিছে। আপনার এই কথার প্রতিবাদ করতে যায়া এই ছবিগুলা বাইরে প্রকাশ হয়েছে, কিন্তু সাধারণ মানুষ তো এগুলো কম বুঝে। অতি সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করতেছে, না হলে হাজার হাজার শেয়ার হবে কেন? নিশ্চয়ই তারা বিশ্বাস করতেছে ওইগুলা, কিন্তু আপনি কেন বিশ্বাস করবেন? আপনি তো রাজনীতিবিদ। দেখেন ভাই ব্রাদার, আমাদের মোবাইলে যখন জ্যাম হয়ে যায়, ভাইরাস ঢুকে যায়, আমরা রিস্টার্ট দেই, প্রায় 5-6 দিন পর পরই তো রিস্টার্ট দেই। এরকম রিস্টার্ট দেওয়া উচিত নিজেকে। নিজেকে রিস্টার্ট না দিলে প্রবলেম। এআই কোনটা আর অরিজিনাল কোনটা, এইটা যদি এখন বুঝাইতে হয়। যাই হোক, আপনি সরি বলছেন, হ্যাঁ, উনি বিএনপির প্যাডের মধ্যে দুঃখ প্রকাশ করছে, সরি বলছে। এটা যে এআই দিয়ে তৈরি, এটা উনি বুঝতে পারে নাই। যার জন্য বললাম ইয়াং জেনারেশনের কাউকে আপনাদের সঙ্গে রাখবেন, রাখলে আপনার জন্যই ভালো হবে। যাই হোক, এত হতাশার কথা বইলা লাভ নাই, একটু সুখবর দিতে চাই ভাই। হ্যাঁ, অনেক হতাশার মধ্যে একটা সুখবর আছে। সেটা কি? আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যার বিপ্লবী হাদির যে কর্মকাণ্ড, যে স্বপ্নগুলা হাদি দেখছিল, সেই স্বপ্নগুলা মাহমুদুর রহমান স্যার পূরণ করবে। হ্যাঁ, ইনকলাব মঞ্চের দায়িত্বটা এখন মাহমুদুর রহমান স্যার নিছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওনার মতো মানুষ সামনে আসা উচিত। একেবারেই ভাই একটা পত্রিকার এডিটর হয়ে বসে থাকবেন না, এই দেশের রাজনীতিতে পা দিতে হবে। আপনাদের মতো মানুষের দরকার আছে রাজনীতিতে। আপনারা যদি রাজনীতিতে না আসেন, রাজনীতি ভালো হবে কি কইরা? দেখেন এই মুহূর্তে বিপ্লবী হাদির যে অবস্থা আপনারা জানেন। কিছুক্ষণ আগেও খবর পাইলাম, ভাই সবই ঠিক আছে, কিডনিও কাজ করতেছে, কিন্তু ডাক্তাররা হতাশ, জানি না কি হবে। উপরালাই তো জানে সব কিছু, কার কতটুক হায়াত, কিভাবে কে মরবে আমরা কি জানি? জানি না, কিন্তু এইটুক তো জানি আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। আমরা যারা বাইচা আছি ভাই, আমাদেরকে তো চিন্তা করতে হবে আমাদের দেশটার জন্য। 54 বছর পরও আমাদের কারো হতাশা কাটতেছে না। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, দেখবেন মনের মধ্যে অনেক রকম প্রশ্ন। হায় হায়, এটা কেমন দেশ? দেখেন এই মাহমুদুর রহমান স্যার একটা মামলা খাইছিল। মামলাটা খাইছিল কেন? যে উনি কটূক্তি করছে শেখ হাসিনাকে নিয়ে। ওই যে প্রাক্তন প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে কটূক্তি করছে। এই কটূক্তি করার জন্য কুষ্টিয়াতে ওনার নামে একটা মামলা করছে। ওই মামলায় হাজিরা দিতে গেছিল। ওই হাজিরা দিতে যায় যখন বাইরে হইব, দেখে যে বাইরে যে মামলা করছে সে তার লোকজন নিয়ে, মানে ছাত্রলীগের পোলাপান লাঠি লুঠি নিয়ে দাঁড়ায় রয়েছে।
উনি ওই কোর্টের ভিতরেই আশ্রয় নিছে। 4.5 ঘন্টা ওই কোর্টের ভিতরে ছিল। একটা টাইমে কোর্ট থেকে জানা রইলো এখন সব কিছু তালা দেওয়া হবে, বন্ধ করতে হবে, আপনি যান। উনি ওইখান থেকে বারবার পুলিশকে ফোন করতেছিল, কেউ আসে নাই, মানে আসতে দেওয়া হয় নাই। যাই হোক, উনি সাহস করে যখন গাড়িতে উঠছে, জানেন না ওই গাড়ির উপরে যে ভাই হামলা, রক্তাক্ত হয়ে পুরা জামা কাপড় ভিজা গেছে। এরপরে পুলিশ আইসা উনাকে উদ্ধার করছে। তার মানে কি দেখেন, স্বাধীনতা ছিল কোনো কথা বলার স্বাধীনতা? উনি একজন পত্রিকার সম্পাদক, উনি শুধু একটু কটূক্তি করছে ওনার পত্রিকায়, যার জন্য এত বড় সাজা, এত বড় অত্যাচার। আজকে বর্তমানে দেখেন আপনারা বর্তমান সরকারকে নিয়ে কত রকম কটূক্তি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কত যে কটূক্তি হয় আমাদের এই সোশ্যাল মিডিয়ায়, এই চ্যানেলগুলোতে, এই টক শোগুলোতে। এখানে কিছু পান্ডা আছে, গতকালকে আমি তাদের কথা বলছি, এই পান্ডাগুলা সহযোগিতা করতেছে ভাই এই দেশটাকে অস্থিরতা বাড়াইবার জন্য। এই দেশটা যে আজকে অস্থির এরাই করছে, এরাই মানুষকে মোটিভেশন করছে, এরাই আবার জায়গায় তুলতে চায় সেই আওয়ামী লীগের ক্ষমতা। এদের কান্নাকাটি ভাই, ওই আওয়ামী লীগ কেন আসবে না, আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে, এই নির্বাচন তো বৈধ হবে না, এরকমই তাদের বাণী। এই বয়ানগুলো শুনা ভাই আওয়ামী লীগের ছেলেপেলেরা এখন সাহস পাওয়া গেছে। আগে তো ভাই এদিক সেদিক থেকে দুই একটা মিছিল বাইর করতো, এখন মিছিল না, এখন চলে গেছে একেবারে অন্য লাইনে। হাতে মাল থাকতে হবে এবং মাথার মধ্যে সেটা ঢুকায় দিতে হবে, এটাই তাদের টার্গেট। এই টার্গেট কিন্তু শুধু হাদির উপরে না, অনেক হাদি আরো বাকি রয়েছে, সবাইকেই টার্গেট করছে। একটা কথা মনে রাখবেন আপনারা, হাদিরা শুরু হয়, শেষ হয় না। হ্যাঁ ভাই, শেষ হয় না, বিপ্লব শেষ হয় নাই। শরীফ ওসমান হাদি যদি ফিরে না আসে তাহলে ফিরে আসবে ভাই জুলাই, আবার বিপ্লব ফিরে আসবে, আবার জুলাই ফিরে আসবে। কেউ ভাই ছাড় দিবে না। আপনারা ভাইবেন না যে এরকম গুলি টুলি কইরা দুই একজন হাদিকে এই পৃথিবী থেকে বিদায় কইরা আপনারা কারো মুখ বন্ধ করতে পারবেন না, পারবেন না। আবার জুলাই ফিরত আসবে যদি হাদি ফিরে না আসে, এটা আপনারা মাথায় রাখবেন ভাই। কেউ হতাশ হবেন না, এখনো অনেক সময় বাকি। এই যে নির্বাচন হবে, নির্বাচন হবে, নির্বাচন চাই, নির্বাচন চাই, এত কিছু চাইলেন, কেউ কি বলতে শুনছেন, কারো মুখে শুনছেন যে এই যে লুট হওয়া অস্ত্রগুলা কেন এখনো ফেরত আনা হচ্ছে না? দেশের এই চরম খারাপ অবস্থা কেন? আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে উনি পেঁয়াজ আলু এইসব নিয়েই থাকে, কোনটার দাম 35 টাকা, কোনটার দাম 60 টাকা, এই আলাপের মধ্যেই আছে উনি। আপনি যে একটা নির্বাচন ঘোষণা হইলো, কেন আপনি ওই যে এখন আইসা ঘোষণা দিলেন যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এখন কেন ঘোষণা দিলেন? এটা তো আগেই কইরা সাইরা তারপরে নির্বাচনের ঘোষণা দেওয়া উচিত ছিল। নির্বাচন কমিশনারকে আপনারা প্রশ্ন করেন যে আপনি পরিস্থিতি ঠিক না কইরা, লেভেল প্লেইং মাঠটা ঠিক না কইরা কেন নির্বাচন দিলেন? হ্যাঁ ভাই, এই মুহূর্তে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে নির্বাচন হইতে পারে না। আগে ভাই সমস্ত আর্টস উদ্ধার করতে হবে। আরো কি করতে হবে? যত ক্রিমিনাল, যত সন্ত্রাসী 5ই আগস্টের পর এই যে ফাঁকে ফোকর দিয়ে বাইরে হয়ে গেছে, একটা ব্যবসা তো চলে ভাই। আপনি 10টা মার্ডার করবেন, দেখবেন আপনার জন্য 10টা উকিল দাঁড়া যাবে। আর যারা এইসব ক্রাইম করে ভাই, আমার নিজের চোখে দেখা, যারা এইসব ক্রাইম করে না তাদের ভাই 10টা 20টা উকিল তারা পালে, সারা বছরই টাকা দেওয়া যায়, মামলা না থাকলেও টাকা দেওয়া যায় তাদেরকে বাঁচাইবার জন্য। এইভাবেই এই দেশটা চলতেছে। আপনি জেলে ঢুকাইবেন, আবার দেখবেন কোনো একজন ভাই এসা কালো কোট পইরা তর্ক বিতর্কের মধ্যে দিয়া বাইর করে ফেলবে। আসলে কিভাবে বাইর করা হয় এটা আপনারা জানেন। টাকার জোর সব জায়গায় চলে, টাকা কথা বলে ভাই। আর এই টাকা যে কথা বলে এটা তো আপনারা টের পাচ্ছেন। এই দেশের টাকা নিয়ে যায়, ওই টাকা দিয়ে এখন কথা বলতেছে, ওই টাকা দিয়ে ভাই এই গুলি করতেছে। কি দুঃখের ব্যাপার দেখেন, যারা বলে আমরা স্বাধীনতার পক্ষে, আমরা স্বাধীনতাকে রক্ষা করব, আমরা মুক্তিযোদ্ধা, তারাই কিন্তু পালায়া চইলা গেল। যারা স্বাধীনতার পক্ষে তারা কিন্তু পালায়া চইলা গেল। একা না ভাই, ইমাম সহকারে যারা পুলিশে ছিল, যারা আর্মিতে ছিল, যারা র্যাবে ছিল এবং 300 এমপি সহকারে মন্ত্রী মিনিস্টার সবাই পালায়া গেল। কারা পালায়া গেল? যারা স্বাধীনতার পক্ষে, যারা মুক্তিযুদ্ধ নিয়ে অহংকার করে তারা পালায়া চলে গেল। আর দেশে রয়ে গেল কারা? যাদেরকে আমরা রাজাকার বলি, সেই রাজাকাররাই রয়ে গেল। তারা কিন্তু দেশ ছেড়ে চলে গেল না। ফাঁসির হুকুম হবে যাইন, বিদেশ থেকে দেশে চলে আসছে। ফাঁসির মঞ্চে যখন গেছে তখনও কানে কানে বলা হয়েছে ক্ষমা চান, ক্ষমা চাইলে প্রেসিডেন্ট ক্ষমা করে দিবে।
বলছেন না, আমরা এই দেশকে রক্ষা করতে চাইছিলাম, আমরা কোনো ভুল করি নাই, ভারতের আগ্রাসন থেকে আমরা এই দেশকে রক্ষা করতে চাইছিলাম, আমাদের সিদ্ধান্ত ভুল না, এটা বইলা ফাঁসিতে ঝুলা গেছে। আজকে দেখেন 54 বছর পর আইসা আমরা ওই একই কথা বলতেছি। আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই, ভারত মুক্ত বাংলাদেশ চাই। যারাই ভাই ভারতের দালালি করবেন তাদেরকে ভাই ছুঁইরা ফেলে দেওয়া হবে। বিপ্লব শেষ হয় নাই। হাদিরা যদি ফেরত না আসে, ফেরত আসবে জুলাই, ফেরত আসবে আবার 5ই আগস্ট। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।